দেখতে পাচ্ছি আমরা যে আমাদের আইএলটিএস টেস্টের যে ফরম্যাট সেটা আমরা একটু মেনশন করছি। আমাদের আইএলটিএস টেস্টে মেইনলি চারটা মডিউল থেকে আমরা সবাই জানি। আহ একটা মেইন টেস্ট থাকে, যেদিন আমাদের মেইন এক্সামটা একসাথে হয়। সেটা শুরু হয় লিসেনিং দিয়ে। লিসেনিং টেস্টের পর রিডিং, রিডিং এর পর রাইটিং। আর আলাদা করে একটা টেস্ট হয় যেটা হচ্ছে স্পিকিং। যারা পেপার বেসড পরীক্ষা দেন, নর্মালি পেপার বেসড পরীক্ষাতে, মানে যেটা কাগজে কলমে পরীক্ষা দিই আমরা, স্পিকিং পরীক্ষাটা একটা ডিফারেন্ট দিনে হয়। তো একদিন হচ্ছে আপনার মেইন টেস্ট, যেদিন শুরু হবে লিসেনিং দিয়ে, তারপর রিডিং, রাইটিং। আরেকটা দিন হবে স্পিকিং টেস্ট। বাট যারা কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষা দিবেন, কেউ যদি কম্পিউটার ডেলিভার্ড পরীক্ষা দিতে চান, আপনাদের এই চারটা মডিউল একই দিনে হওয়ার চান্স সবচেয়ে বেশি। আপনার হয়তো স্পিকিং টেস্টটা সকালে হয়ে যাবে, সকাল 9টা 10টার দিকে স্পিকিং টেস্ট হবে। তারপর দুপুর 1টা থেকে লিসেনিং, রিডিং, রাইটিং টেস্ট হবে। ঠিক আছে? তো মোট কথা আমার চারটা মডিউল আছে। আমি দুইভাবে পরীক্ষাটা দিতে পারি। আমি চাইলে, যেটা সারা জীবন আমরা দিয়ে আসছি, পেপার বেসড খাতা কলমে পরীক্ষা দিতে পারি। আবার যারা একটু কম্পিউটারের সাথে বেশি ফ্রেন্ডলি, কম্পিউটারে আপনারা কাজ করতে বেশি কমফোর্টেবল, অনেকদিন হাতে লেখা প্র্যাকটিস করা হয়নি, তারা কম্পিউটার ডেলিভার ট্রাই করতে পারেন। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন যে কোন ফরম্যাটে পরীক্ষাটা দিলে আমি অ্যাডভান্টেজ একটু বেশি পাবো, আমি তাহলে বলবো পেপার বেসড। আমি কম্পিউটার ডেলিভার্ডকে ডিসকারেজ করি। I am still a very big fan and supporter of the paper-based mode of IELTS exam because this mode has some added advantages, gives me some extra benefits. আমি বেশ কিছু স্ট্র্যাটেজি কাজে লাগাইতে পারি পেপার বেসড এর ক্ষেত্রে, which are not available on the computer delivered module. আমি কম্পিউটার ডেলিভার্ড এতে কাজ করতে পারি না, পেপার বেসড আমি কাজে লাগাইতে পারি। তো আমাকে যদি বলেন, আমি প্রেফার করি কাগজে কলমে পরীক্ষা দেওয়া। আর যদি আইএলটিএস কম্পিউটারেই দিতে হয়, তাহলে সেটা আপনি অবশ্যই, মানে এনাফ প্র্যাকটিস করবেন কম্পিউটারে। কম্পিউটারে প্র্যাকটিস করার জন্য রিসোর্স আছে, ইয়া আছে, পোর্টাল আছে। আমাদের একটা পোর্টাল আছে, আইএলটিএস এর এই পোর্টাল, ওটাতে করে দিতে পারেন। তো অবশ্যই আগে এনাফ টাইম প্র্যাকটিস করবেন, ওই ফরম্যাটের সাথে ইউজ টু হবেন, তারপর আপনি ওই পরীক্ষাতে বসবেন। ঠিক আছে? তো আজকে যেহেতু আমরা রাইটিং মডিউলটা শুরু করতেছি, এই রাইটিং পরীক্ষাটা কতক্ষণ ধরে হয় সেটা আমরা একটু জেনে নিই। আমাদের যে রাইটিং টেস্ট, সেটার টোটাল ডিউরেশন হচ্ছে 60 মিনিটস, তার মানে 1 ঘন্টা। আমরা রাইটিং টেস্টটা 1 ঘন্টা ধরে দিই, এবং এই 1 ঘন্টায় আমাকে দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। আমরা কোয়েশ্চেন গুলোকে বলি রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2। তাহলে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টায় দুইটা কোয়েশ্চেন অ্যান্সার। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রাইটিং টাস্ক 2। ঠিক আছে? তো কোয়েশ্চেন তো দুইটা, রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2। আমি টাস্ক 2 দিয়ে শুরু করতেছি, কারণ টাস্ক 2 তে অ্যাকচুয়ালি মার্ক থাকে বেশি। রাইটিং টাস্ক 1-এ থাকে 3 মার্ক। আমরা তো সবাই জানি, তাই না, যে আইএলটিএস এ প্রত্যেকটা ব্যান্ডে 9 করে থাকে। টোটাল স্কেল হচ্ছে 9। 9-এর মধ্যে আমাকে মার্ক দেওয়া হয়, এটা তো আমরা সবাই জানি, নাকি? এটা নিয়ে কারো কনফিউশন আছে? থাকলে আমাকে একটু বলতে পারেন। নাই? আচ্ছা, ভেরি গুড। তো আইএলটিএস এ প্রত্যেকটা ব্যান্ডে টোটাল 9 থাকে। তার মধ্যে টাস্ক 2-তে মার্ক থাকে 6 মার্ক। এবং আমরা যেটা দেখি, স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে টাস্ক 2-তে। তো কেন স্ট্রাগল করে এবং সেটা কিভাবে ওভারকাম করতে পারি, সেটা অবশ্যই করতে পারি যদি আমি 1 নম্বর কোয়েশ্চেনটাকে বুঝি, যে কোয়েশ্চেনটা আসলে কি এবং সেটা আমার কাছে কি চায়। আমাকে তো এক্সামে একটা কোয়েশ্চেন দেয়, তাই না? এই কোয়েশ্চেনটা আমাকে অ্যান্সার করতে হয়। তো কোয়েশ্চেনটা আসলে কি এবং সেটা আমাকে কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে লিখলে আমি খুব বেশি ভালো মার্ক পাবো, সেটা আমরা একটু আস্তে আস্তে করে বুঝি, স্টেপ বাই স্টেপ। তো প্রথম যেটা, আমরা একটু টাস্ক টু কোয়েশ্চেনের ফরম্যাটটা বুঝি। দেখেন তো, আমাদের রাইটিং টাস্ক টু তে কি লিখতে হয়, আপনাদের সামনে লেখা আছে। রাইটিং টাস্ক টু এর ফরম্যাটটা কি, আমাকে কি লিখতে হয়? কেউ একটু চ্যাটে বলবেন। একটা এসে লিখ,
এখন আমরা তো সারা জীবন এসে লিখে আসছি, তাই না? সেই ছোটকাল থেকে আমরা শুরু করছি। যখন ক্লাস 1 2 তে ছিলাম তখন লিখতাম এইম ইন লাইফ। তারপর গরুর রচনা সবচেয়ে কমন, কাউ কাউ অ্যাজ এ ইউজফুল অ্যানিমাল। তারপর লিখতাম, আপনারা কি লিখতেন? ট্রাফিক জ্যাম লিখতাম ক্লাস 4 5-এ। লোডশেডিং লিখতাম, তখন অনেক কারেন্ট যাইতো। তারপর জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন। এরপর আস্তে আস্তে যখন এসএসসি এইচএসসি এর দিকে আসছে হচ্ছে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এই টাইপের জিনিসপাতি আসতো। তো এই যে এতক্ষণ আমি যে টপিক গুলো বলছি, যেগুলো আমরা স্কুল, আমাদের ক্লাস 9 10 11 12, নিউজ পেপার, রাইট? রিভার্স অফ বাংলাদেশ, বার্ডস অফ বাংলাদেশ, এই যে যতগুলো টপিক আমি বললাম, এগুলো কিন্তু সিঙ্গেল টপিক। আমরা আমাদের স্কুল কলেজে থাকতো যেসব এসে লিখে আসছি, প্রত্যেকটা এসে আমরা লিখছি সিঙ্গেল টপিকের উপর। বাট আইএলস এর কোয়েশ্চেনটা দেখেন তো একটু কেমন হয়। আইএলস এর যে এসে কোয়েশ্চেন, আমাকে যে এসে কোয়েশ্চেনটা দিবে, সেই কোয়েশ্চেনে সবসময় দুইটা পার্ট থাকবে। আমাদের রাইটিং টাস্ক যে এসে কোয়েশ্চেনটা থাকবে, সেখানে সবসময় দুইটা পার্ট থাকবে। দুইটা পার্টের মধ্যে প্রথম পার্টটাকে আমরা বলি টপিক সিচুয়েশন। খেয়াল করেন, আমি কিন্তু শুধু টপিক বলি নাই, আমি বলছি টপিক সিচুয়েশন। টপিক মানে তো টপিক, সিচুয়েশন মানে একটা ঘটনা, একটা পরিস্থিতি। আপনাকে শুধু একটা সিঙ্গেল টপিক দিবে না, যে নিউজ পেপার্স। আপনাকে বলবে নিউজ পেপার্স আর রেসপন্সিবল ফর স্প্রেডিং আ লট অফ ফেক নিউজ অ্যাট প্রেজেন্ট। আমি আপনাকে একটু, আপনাদের সবার জন্য আমি একটু কোয়েশ্চেনটা লিখে দিই, কেমন? দেখতে পাচ্ছেন তো না? নিউজ পেপার্স আর রেসপন্সিবল ফর, কি জানি বলছিলাম, স্প্রেডিং a lot of fake news these days। তাহলে প্রশ্নটা আমাকে কি বলতেছে? নিউজ পেপার্স আর রেসপন্সিবল, নিউজ পেপার হচ্ছে দায়ী, ফর স্প্রেডিং আ লট অফ ফেক নিউজ দিস ডেজ। আমাদের আজকালকার দিনে অনেক অনেক ফেক নিউজ, অনেক অনেক মিথ্যা সংবাদ, ভুল সংবাদ, অপসংবাদ, ভুল নিউজ, ফেক নিউজ ছড়ায় পড়তেছে। এবং এই ফেক নিউজ ছড়ানোর পিছনে নিউজ পেপার অনেকাংশে দায়ী। তাহলে আজকের দিনে যে ফেক নিউজ ছড়াচ্ছে, তার জন্য নিউজ পেপার্স অনেকটা দায়ী। আপনাকে বললো, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট? এই যে উপরে একটা কথা বলছে, যে আজকালকার দিনে ফেক নিউজ, ফেক নিউজ স্প্রেড হওয়ার পিছনে নিউজ পেপার দায়ী অথবা রেসপন্সিবল। আপনি কি এটার সাথে অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন? এই পুরাটা মিলে হচ্ছে আমার কোয়েশ্চেন। এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, বুঝছেন? আমি একটু বইগুলোকে সাদা করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আজকে আমার কোয়েশ্চেন। ঠিক আছে, এখন আমরা একটু কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করি। আমরা বললাম না যে সবার আগে আমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা আসলে কি এবং সেটা আমার কাছে কি চায়। আমি যে প্রথমে বলছিলাম যে এভরি এসে কোয়েশ্চেন হ্যাজ টু পার্টস। প্রত্যেকটা কোয়েশ্চেনের দুইটা অংশ আছে। একটা হচ্ছে প্রথম পার্টকে কি বলি? টপিক সিচুয়েশন, যেখানে সিচুয়েশন আকারে আমাকে টপিকটা দেওয়া থাকে। সেকেন্ড পার্টটাকে বলি কোয়েশ্চেন টাস্ক। আজকে আমাকে এসেটা কিভাবে লিখতে হবে সেটা আমাকে বলে দিবে কোয়েশ্চেন টাস্ক। আমাকে কেউ একটু আনমিউট করে বলতে পারবেন, এই যেখানে দুইটা লাইন আছে, এর মধ্যে কোনটা টপিক সিচুয়েশন এবং কোনটা কোয়েশ্চেন টাস্ক? কেউ বলতে পারবেন আমাকে এটা? কেউ যদি কনফিডেন্ট থাকেন বলেন, আমি একটু আনমিউট করি আপনাকে। শাফিক ভাই বলতে পারবেন, ভাই আপনি একটু আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ। সো এখানে টপিক সিচুয়েশন হচ্ছে যে নিউজ পেপার আর রেসপন্সিবল ফর স্প্রেডিং এ লট অফ ফেক নিউজ দিস ডেজ, এটা হচ্ছে সিচুয়েশন। ফ্যান্টাস্টিক, যে ভেরি এখন গুড। এই হচ্ছে এই কাজটা তারা করে এখন, বাট এটা আমি এগ্রি করতেছি অথবা ডিসএগ্রি করতেছি, সেটা হচ্ছে আমার কোশ্চেন টাস্ক। ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর আপনি বলছেন। তো ভাইয়া খুবই সুন্দর করে আপনাদের জন্য একবার জিনিসটাকে আইডেন্টিফাই করে দিছে যে আমাদের কোয়েশ্চেনে দুইটা পার্ট আছে। প্রথম যে পার্টটা যেখানে বলতেছে নিউজ পেপারস আর রেসপন্সিবল ফর স্প্রেডিং আ লট অফ ফেক নিউজ দিস ডেজ, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় একটা সিচুয়েশন আছে। শুধু কিন্তু নিউজ পেপার না, শুধু কিন্তু ফেক নিউজ না, নিউজ পেপার আজকালকার দিনে ফেক নিউজ ছড়ানোর পিছনে দায়ী। এটা হচ্ছে আমার টপিক সিচুয়েশন, সিচুয়েশন আকারে আমার আজকের এসের টপিক। এই টপিকের উপর আমাকে একটা কাজ দিছে। কাজটা কি? আমাকে বলছে যে আপনি কি এটার সাথে অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন। তাহলে আমাকে একটা টপিক দিছে, টপিক সিচুয়েশন, সেটার বেসিসে, সেটার উপর ভিত্তি করে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি এটার সাথে অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি। এই যে এখন আমাকে বলতে হবে, যেমন শাফিক ভাইকে বলতে হবে যে আপনি কি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন। এটা হচ্ছে কোয়েশ্চেনের টাস্ক। কোয়েশ্চেন আপনাকে একটা কাজ দিচ্ছে, আপনাকে কাজটা দিচ্ছে যে আপনি এটার সাথে হয় অ্যাগ্রি করবেন অথবা ডিসঅ্যাগ্রি করবেন। কোয়েশ্চেন একটা অর আছে, খেয়াল করছেন? অর আছে। শাফিক ভাই কি মনে হয় আমরা কি অ্যাগ্রি ও ডিসঅ্যাগ্রি থাকলে আমি কি করবো? আমি কি শুধু অ্যাগ্রি করব, শুধু ডিসঅ্যাগ্রি করব, নাকি দুইটাই করব? কি মনে হয় আপনার? না, যেহেতু অর বলছে যে কোনো একটা চুজ, আই হ্যাভ আইদার অ এগ্রি অথবা ডিসএগ্রি। ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর বলছেন আপনি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এইটাই আমার, মানে পুরা ব্যান্ড, কারো ব্যান্ড 7, ব্যান্ড 8 আসবে, কারো ব্যান্ড 4, ব্যান্ড 5 আসবে। আপনি যদি কোয়েশ্চেন টেস্টটা বুঝতে না পারেন আপনার মার্ক শেষ। তো কোয়েশ্চেন টেস্টটা বুঝেন। কোয়েশ্চেনে যখন আপনাকে একটা কাজ দিচ্ছে, একটা কোয়েশ্চেন করতেছে, এবং সেখানে একটা অর আছে, অথবা আছে, যে আপনি কি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন, ইউ হ্যাভ টু চুজ ওয়ান সাইড অনলি। আপনাকে খালি একটা সাইড চুজ করতে হবে যদি কোয়েশ্চেনে অর থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ব্যাস, তাহলে তো আমি বুঝেই ফেললাম যে আমাকে হয় অ্যাগ্রি করতে হবে নাহলে ডিসঅ্যাগ্রি। এতটুকু তো ক্লিয়ার নাকি শাফিক ভাই আমরা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আই। থ্যাংক ইউ। তাও আমরা দেখলাম যে প্রত্যেকটা কোয়েশ্চেনে দুইটা পার্ট থাকবে। আপনারা দেখবেন যে কোনো কেমব্রিজের বই, যে কোনো রিয়েল এক্সামের কোয়েশ্চেন সবসময় দুইটা করে পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে আপনার টপিক সিচুয়েশন, পরের পার্ট হচ্ছে কোয়েশ্চেন টাস্ক, যে আপনাকে অ্যাকচুয়ালি এই এসেটা কিভাবে লিখতে হবে, আপনি কিভাবে অ্যান্সার করবেন, সেটা বলে দিবে কোয়েশ্চেন টাস্ক। আচ্ছা, আজকে যদি বলতো, খেয়াল করেন, আপনি চিন্তা করেন এইটা নাই, কেমন? ইউ অ্যাগ্রি, এটা হচ্ছে ধরেন প্রথম কোয়েশ্চেন টাস্ক। আমি এটাকে এখন একটু ইগনোর করি, এই জিনিসটাকে কোথায় গেছে, এটাকে একটু ইগনোর করেন যে এটা নাই কোয়েশ্চেনে। এটা হচ্ছে টপিক সিচুয়েশন, তার নিচে আছে আরেকটা, সেটা কি? তাহলে আমি একটু এখানে লিখি না, সেটা বেটার হবে। ধরেন এখন কোয়েশ্চেন টাস্ক হচ্ছে এটা, আপনাকে এখন কোয়েশ্চেন টাস্ক দেখেন কি চাইছে, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। এই যে নিউজ পেপার আজকালকার দিনে ফেক নিউজ ছড়াচ্ছে, এটার অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি? এটা কি আগেরটার মতন রয়েছে? আগে যে অ্যাগ্রি ও ডিসঅ্যাগ্রি ছিল, এটা কি ওই রকম কোয়েশ্চেন টেস্ট নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? একটু ইয়া বলেন তো, ফারহান সাদিক ভাইয়া বলেন তো, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে এটার এখানে আমাকে কি করতে হবে ভাইয়া? ভাইয়া এখানে হোলসেলের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস দুইটাই আমাকে ডিসকাস করতে হবে, মানে লিখতে হবে। ফ্যান্টাস্টিক। এবং কোয়েশ্চেন এটা এন্ড আছে না ভাইয়া? জি ভাই, এন্ড আছে একটা। কোয়েশ্চেনে এন্ড আছে, তার মানে আমাকে অ্যাডভান্টেজও ডিসকাস করতে হবে, ডিসঅ্যাডভান্টেজও ডিসকাস করতে হবে। তাহলে ভাইয়া জি আমার ভাই। অ্যান্সারটা কি কোয়েশ্চেন টাস্কের উপর মানে ভ্যারি করতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। যখন অ্যাগ্রি ও ডিসঅ্যাগ্রি করতে বলছে তখন আমি একরকম এসে লিখবো, যখন জি। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ চাইছে তখন আমি আরেক রকম এসে লিখতেছি না? টপিক জি কিন্তু ভাইয়া। সেম, টপিক তো চেঞ্জ হয় জি। না, তাই না ভাই? না, টপিক চেঞ্জ হয়নি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে ভাই
টপিক আমাকে যেটাই দেয়, কোয়েশ্চেন টাস্কটা ডিটারমাইন করে হাউ মাই অ্যাপ্রোচ উইল চেঞ্জ ফর দিস পার্টিকুলার এসে। এই এসেটার জন্য আমি কিভাবে অ্যান্সারটা লিখবো সেটা পুরোপুরি ডিপেন্ড করে আমার কোয়েশ্চেন টাস্কের উপর। আমরা কি এটা বুঝতে পারছি? এটা নিয়ে কারো কনফিউশন আছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা বুঝতে পারলে আমাদের ধরেন আমরা মানে জাস্ট কোয়েশ্চেন দেখা মাত্র আমরা 1 সেকেন্ডে, স্প্লিট সেকেন্ডে আমরা বলতে পারবো না এটা হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। মনে রাখেন, আমি কিন্তু খুব সহজ ল্যাঙ্গুয়েজে মানে কথা বলি, ক্লাস করি আমরা সবাই। আমরা কখনো কঠিন ভাবে পড়বো না। মানে আমি কখনো এটাকে ওপিনিয়ন এসে বলবো না, আমি কখনো আর্গুমেন্টেটিভ এসে বলবো না। আমি একেবারে ভাই, আমার তো আর্গুমেন্টেটিভ এসে দিয়ে কোনো কাজ নাই, ওপিনিয়ন এসে দিয়ে কোনো কাজ নেই। আমি দেখতেছি অ্যাগ্রি ওর ডিসঅ্যাগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই এসেটা প্রপার স্ট্রাকচার ফলো করে যদি আমি ক্লিয়ারলি লিখতে পারি তাইলেই আমার হয়ে গেছে। তো ভাই আমি সহজ ভাষায় সুন্দর করে লেখার চেষ্টা করবো, ব্যাস। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যদি এটা ক্লিয়ার হয়। কোয়েশ্চেন টাস্কের উপর ভিত্তি করে আমরা সবসময় কি করব? দুইটা মেজর আইডিয়া ডিসকাস করব। দুইটা মেজর আইডিয়া ডিসকাস করব কিরকম? ধরেন প্রথমটার জন্য তো এটা ইজি, এখানে বলেই দিছে যে আমাকে নিউজ পেপার যে ফেক নিউজ ছড়াচ্ছে এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। আমি অ্যাডভান্টেজে দুইটা পয়েন্ট ডিসকাস করব, ডিসঅ্যাডভান্টেজে দুইটা পয়েন্ট ডিসকাস করব, ব্যাস অটোমেটিক্যালি হয়ে গেল। বাট যখন আমাকে বলতেছে আমি কি অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি, তখন আমি হয় অ্যাগ্রি করব, যদি অ্যাগ্রি করি অ্যাগ্রি করার পক্ষে আমি দুইটা রিজন ডিসকাস করব যে আমি এই কারণে অ্যাগ্রি করি। যদি আমি ডিসঅ্যাগ্রি করি তাহলে ডিসঅ্যাগ্রি করার পক্ষে আমি দুইটা রিজন ডিসকাস করবো যে আমি এই কারণে ডিসঅ্যাগ্রি করি। আমরা একটু পরে ইনশাল্লাহ যখন এসেটা সলভ করবো তখন আমরা দেখবো জিনিস। আচ্ছা, তো আমরা মেইনলি দুইটা মেজর আইডিয়া ডিসকাস করব। দুইটা মেজর আইডিয়া সব সময় যে কোনো এসে, যে কোনো কোয়েশ্চেন টাস্ক, অলওয়েজ ডিসকাস টু মেইন আইডিয়াস অর টু মেজর আইডিয়াস। সেটা কিভাবে? আমরা যখন লিখবো আমরা টোটাল 4টা প্যারাগ্রাফ লিখবো। আমাদের এসেতে টোটাল প্যারাগ্রাফ থাকবে 4টা। আর আমার এসের ক্যারি করে টোটাল ব্যান্ড, আমরা জানি রাইটিং যে টেস্ট আছে রাইটিং মডিউলে আমার ব্যান্ড হচ্ছে 9। 9-এর মধ্যে 6 মার্কস আছে হচ্ছে টাস্ক টু। আমি আপনাদের আরেকটা একটু শেয়ার করি। ক্যান আই ইউজ মাল্টিপল আইডিয়াস ইন আ সিঙ্গেল প্যারাগ্রাফ? উই ক্যান রাইট 2 আইডিয়াস ইন আ সিঙ্গেল প্যারাগ্রাফ। আমি আপনাদের আরেকটা স্লাইড শেয়ার করতেছি, আমাকে 1 মিনিট টাইম। আরেকটাতে আমার একটু সহজ করা আছে, আমি ওখানে চলে যাচ্ছি। এতক্ষণ যা পড়ছি এটা তো আমাদের ক্লিয়ার, তাই না? এখন দেখেন, দেখতে পাচ্ছেন এটা? আমি সেকেন্ড একটা স্লাইডে আসছি। আমি আরেকটু পরে আসছি। কোয়েশ্চেন টাস্ক আমরা আপাতত বুঝছি যে কোয়েশ্চেন টাস্ক আমার কাছে কি কি চাইতে পারে, এবং কোয়েশ্চেন টাস্কের উপর ডিপেন্ড করে আমার অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। এখন যখন এটা রাইটিং টাস্ক টু কোয়েশ্চেন আসে, ওই কোয়েশ্চেনের উপর সবসময় লেখা থাকে না যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক, দেখছেন এটা? যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক, এই এই কথাটা লেখা থাকে। এটা কেন লেখা থাকে? ওই যে আমার রাইটিং টাস্ক টুতে ব্যান্ড কত? ব্যান্ড হচ্ছে 6 আউট অফ 9। টোটাল ব্যান্ড স্কোর 9, তার মধ্যে সিক্স সিক্স হচ্ছে আমার টাস্ক টু। টাস্ক টু এর মার্ক হচ্ছে 6। তো 9-এর মধ্যে 6 মানে হচ্ছে 3/2 ভাগ। তা আমার টোটাল টাইম যেহেতু 60 মিনিট, 60 মিনিটের 3/2 ভাগ হচ্ছে 40 মিনিট। টাইমটা ঠিক ওভাবে আসছে। যেহেতু এই কোয়েশ্চেনে মার্ক বেশি, এই কোয়েশ্চেনে আমরা টাইমও দিব একটু বেশি। মার্ক যেহেতু ব্যান্ড 9-এর মধ্যে ব্যান্ড 6, টাইমও আমরা 60 মিনিটস এর মধ্যে 40 মিনিটস দিচ্ছি। ঠিক আছে, এটা রেকমেন্ডেড। এমন না যে আপনাকে এক্স্যাক্টলি 40 মিনিট দিচ্ছে। আপনি চাইলে 35 মিনিটসে লিখতে পারেন, 45 মিনিটস টাইম নিতে পারেন যদি আপনি টাস্ক ওয়ানটা তাড়াতাড়ি শেষ করতে পারেন। ঠিক আছে, 40 মিনিটস হচ্ছে রেকমেন্ডেড। এখন যদি আপনাদের একটা প্রশ্ন করি যে ভাই, একটা কোয়েশ্চেন দেখা মাত্র আমি কি প্রথম থেকে লেখা শুরু করে দিব? যে একটু লিখবো, আবার চিন্তা করব, থামবো, আবার লিখবো, আবার থামবো, আবার চিন্তা করব, আবার লিখবো, আবার থামবো, এটা ভালো? নাকি আমি প্রথম
5 থেকে 10 মিনিট একটু চিন্তা করি, একটু প্ল্যান করি যে আমি কি লিখবো, কিভাবে লিখবো, আমি কি কি আইডিয়া ডিসকাস করব, কিভাবে ডিসকাস করব। এই প্ল্যানিংটা যদি আমি শুরুতে করে ফেলি প্রথম 5 থেকে 10 মিনিটে, তারপর যে আইডিয়াগুলো আমি চিন্তা করছি সেটা আমি নোট ডাউন করে ফেললাম 5 থেকে 10 মিনিটে, সেই আইডিয়াগুলো দেখে দেখে আমি ফ্রিলি পরের 30 মিনিট আমি জাস্ট টানা ফ্রি হ্যান্ড রাইটিং করব। কোনটা বেটার মনে হয়, কোনটা একটু গোছানো? শুড থিঙ্ক ফার্স্ট, এক্স্যাক্টলি। আমরা যদি ফার্স্ট একটু প্ল্যানিং করি সেটা বেটার। অবশ্যই প্ল্যান করে একটা কাজ করলে সেটা ভালো হয়, প্ল্যান ছাড়া সেটা অগোছালো হয়, কাজটা কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে 40 মিনিটস, যে 40 মিনিট সময় আমরা আমাদের রাইটিং টাস্ক 2 এসে লেখার জন্য নিচ্ছি, তার প্রথম 5 থেকে 10 মিনিট আমরা একটু প্ল্যানিং করব যে অ্যান্সারটা আমি লিখবো সেখানে আমি কি লিখবো, কিভাবে লিখবো। সেই প্ল্যানিং এর জন্য আমরা 5 থেকে 10 মিনিট টাইম দেব। যারা একটু ফাস্ট, যারা খুব তাড়াতাড়ি চিন্তা করতে পারেন, তারা 5 মিনিটসে কমপ্লিট করতে পারবেন। যাদের একটু সময় লাগবে তারা ম্যাক্সিমাম 10 মিনিটস টাইম নেবেন। ডু নট টেক মোর দেন 10 মিনিটস। প্ল্যানিং এ যদি 10 মিনিটের বেশি নিয়ে ফেলেন তাহলে লিখতে পারবেন না, লিখে আপনি শেষ করতে পারবেন না। আর প্ল্যান করতে এতক্ষণ সময় লাগে। 5 থেকে 10 মিনিট এনাফ টু প্ল্যান আ পারফেক্ট রেসপন্স, আ পারফেক্ট অ্যান্সার। আপনি সুন্দর করে প্ল্যান করতে পারবেন উইদিন 10 মিনিটস ইনশাআল্লাহ। আমরা সেই জিনিসগুলো অবশ্যই এখন দেখি। আচ্ছা, তাহলে 5 থেকে 10 মিনিট আমরা প্রথমে প্ল্যান করে ফেললাম। তো যারা 5 মিনিট টাইম নিছেন তারা লেখার জন্য পাবেন 35 মিনিটস। যারা 10 মিনিট প্ল্যান করছেন তারা পাবেন 30 মিনিটস। তার মানে টোটাল 30 থেকে 35 মিনিটস, 30 থেকে 35 মিনিট আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, ওই যে শুরুতে আমি প্ল্যান করে ফেলছি আমি কি লিখবো, কিভাবে লিখবো, ওই প্ল্যানিংটা দেখে দেখে আমরা 30 থেকে 35 মিনিট ফ্রিলি লিখে যাব। একদম সুন্দর মনের মাধুরী মিশায় সুন্দর করে লিখে যাব। এবং লেখা শেষে অবশ্যই অবশ্যই একবার রিভাইজ করব। কারণ আপনার লেখা যদি আপনি রিভাইজ করেন, আপনি কিছু স্পেলিং মিস্টেক পাবেন, কিছু গ্রামাটিক্যাল মিস্টেক পাবেন, সেগুলো আপনি ঠিক করতে পারবেন। এগুলাতে দেখবেন আপনার 0.5 থেকে 1 মার্ক আপনি বাঁচাই ফেলতে পারছেন। এই গ্রামার মিস্টেকের জন্য আপনার 0.5 অথবা 1 মার্ক কেটে দিত, সেটা আপনি নিজেই কারেকশন করতে পারবেন যদি আপনি রিভাইজ করেন। তো অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এর শেষে আমরা একবার রিভাইজ করব। ঠিক আছে, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা কোনো একটা আইডিয়া সেটা আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা, একটু বেটার করা যায় কিনা, একটা ওয়ার্ড একটু বেটার ভোকাবুলারি ইউজ করতে পারি কিনা, এই জিনিসগুলো রিভিশনের সময় আমরা চিন্তা করি। আচ্ছা, তাহলে প্রথম যে পার্টটা ভাইয়া অ্যান্সার প্ল্যানিং, যেটাতে আমরা টাইম দেবো কত, 5 to 10 মিনিটস। তো ভাই অ্যান্সার প্ল্যানিং তো একটা একটা বিশাল টার্ম। এটা মানে আসলে কি, আমরা কি কি করি অ্যান্সার প্ল্যানিং এর সময়? অ্যান্সার প্ল্যানিং বলতে আমি যা বুঝাই, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখছি। সবার আগে আমরা কি করব? 1 নাম্বার, আমি যে কোয়েশ্চেনটা অ্যান্সার করব সেটা আমাকে পড়তে হবে না যে আজকে কোয়েশ্চেনটা কি দিছে? সবার আগে আমি কোয়েশ্চেনটা পড়বো। কোয়েশ্চেন পড়ে আমি টপিকটা বুঝবো। যেমন আজকে আমাদের টপিকটা কি ছিল? আজকে আমাদের টপিক ছিল সম্ভবত নিউজ পেপার্স, তাই না? আমি তুমি আসি, একটা সেকেন্ড টাইম দেন। আমার না কান একটা বন্ধ হয়ে গেছে, আমি কান একটা শুনতে পাচ্ছি না। কেমন কেমন একটু মানে ইয়া ইয়া লাগতেছে। মানে আমার কথা তো ঠিক আছে না? আমি তো খুব জোরে অথবা খুব আস্তে কথা বলতেছি না নাকি? কথাবার্তা ঠিক আছে না? আমি নিজে কেমন কেমন শুনতেছি, হঠাৎ করে কান একটা বন্ধ হয়ে গেছে। সে ঠিক আছে, যে আলহামদুলিল্লাহ গলা ঠিক আছে, তাহলে আর সমস্যা নেই। তো ধরেন আমি এখন সরেজমিনে কাজটা করে ফেলতেছি। তাই প্রথম কাজ হচ্ছে আমার যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে 2টা পার্ট, প্রথম পার্ট লিখছি, পরের পার্টটা লিখি। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট? তো ভাই এটা হচ্ছে আজকে আমার কোয়েশ্চেন। এটাকে আমি হাইলাইট করে, তো ভাই প্রথম কাজ কি আমি দেখি স্টেপ বাই স্টেপ, রিড দ্য কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেনটা পড়ি। Newspapers are responsible for spreading a lot of fake news these days.
আচ্ছা, দিস ডেজ মানে হচ্ছে আজকালকার দিনে, এখনকার দিনে নিউজ পেপার অনেক অনেক ফেক নিউজ ছড়ায়, বা ফেক নিউজ ছড়ানোর পিছনে নিউজ পেপার দায়ী, তারাই রেসপন্সিবল, তাদের কারণে ফেক নিউজ ছড়ায়। আচ্ছা, টপিকটা কি বুঝছি? হ্যাঁ, যে নিউজ পেপারের কারণে ফেক নিউজ ছড়াচ্ছে, যত ফেক নিউজ, মিথ্যা নিউজ ছড়াচ্ছে নিউজ পেপারের কারণে, এটা হচ্ছে আজকের টপিক। ঠিক আছে, টপিক সিচুয়েশনটা বুঝলাম, এবার কোয়েশ্চেন টেস্টে অ্যান্সার করি। কোয়েশ্চেন টেস্টটা কি বলছে? ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট? আমি কি এটার সাথে অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি? আপনারা কেউ একজন বলেন তো, আপনারা কি এটার সাথে অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন? কেউ একজন একটু বলেন তো। Just যদি আপনি কি অ্যাগ্রি করেন যে নিউজ পেপার ফেক নিউজ ছড়ায়? আচ্ছা, সোহান ভাই বলছেন অ্যাগ্রি করেন। সোহান ভাই, একটু আপনাকে নিচ্ছি, অবশ্যই আপনি ডিসঅ্যাগ্রি করতে পারবেন। দেখেন, আপনি ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু আর্গিউ ইন ফেভার অফ ইয়োর চোজেন পয়েন্ট। You can either agree or disagree with this statement. You have full authority, full freedom. আপনি যেটা চান সেটাই করতে পারবেন। ঠিক আছে, আপনি অ্যাগ্রিও করতে পারবেন, ডিসঅ্যাগ্রি করতে পারবেন, যেটাই করেন, জাস্ট সেটার পক্ষে দুইটা রিজন লাগবে। আচ্ছা, আমরা একটু ইয়াকে নিই, সোহান ভাইকে একটু আনমিউট করি। সোহান ভাই কোথায় আছেন? একটু আনমিউট করেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি এটার সাথে কি করতেছেন, এই এই কথাটার সাথে এগ্রি করছি। অ্যাগ্রি করছেন? আপনি বলতেছেন যে হ্যাঁ, নিউজ পেপার আসলেই ফেক নিউজ ছড়ায়, এটাই তো? আচ্ছা, মানে আপনি তথ্য যাচাই বাছাই ছাড়া অনেক সময় নিউজ প্রকাশ করে, কিন্তু আচ্ছা পরবর্তীতে দেখা যায় আপ- নিউজটা আপনি যে আসলে ভুয়া ভাইয়া ছিল। এই যে অ্যাগ্রি করছেন না, হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ। কোনো কারণ আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, ওয়াই? তাই আমাকে খালি দুইটা রিজন দেন, খালি দুইটা রিজন দেন রিজন যে কেন আপনি এটা মনে করেন। রিজন নাম্বার ওয়ান, তারা যাচাই করেন, উইদাউট আইডেন্টিফিকেশন দে পাবলিশ নিউজ। অ্যানাদার পাবলিক রিজন ইজ নিউজ উইদাউট ভেরিফিকেশন নাকি? উইদাউট ভেরিফিকেশন ইজ। আচ্ছা ঠিক আছে ভাই, এই একদম সিম্পল কথা। আচ্ছা, সেকেন্ডটা কি? সেকেন্ড রিজনটা কি? সেকেন্ড হচ্ছে, মানে তারা অনেক সময় পরিচিত হয়ে অনেক সময় ফেক নিউজ ছড়ায়। আচ্ছা, মোটিভেটেড বাই সেলফ ইন্টারেস্ট, তাদের নিজেদের কিছু স্বার্থ সেলফ থাকে, ইন্টারেস্ট। ইয়েস। তারা হয়তো টাকা পয়সা খায়, তারা হয়তো করাপ্ট, তাই না? তারা হয়তো ব্রাইব নেয়, ঘুষ নেয়, তারা হয়তো করাপ্ট, দুর্নীতি পরায়ণ। তারা তাদের প্রতিপক্ষকে, তাদের যে রাইভাল, তাকে ঘায়েল করার জন্য কি করে? তাদের নামে ফেক নিউজ ছড়ায়। এটাই তো নাকি? ইয়েস। আচ্ছা, আচ্ছা, আর প্রথমটাকে আরেকটু ইলাবোরেট করি, যে তারা ভেরিফিকেশন ছাড়া পাবলিশ করে নিউজ। আচ্ছা, হ্যাঁ, কেন ভেরিফাই করে না, বা কেন এই কাজটা করে, তারা কি মনে হয়? সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়, এজন্য মনে করে হয়তো এটা ঠিক, আচ্ছা, কিন্তু তারা বস্তুত পক্ষে এটা আসলে ঠিক না। একটা নিউজ ভেরিফাই করার জন্য যে টাইম নেওয়া উচিত, সেই টাইমটা তারা নেয় না, অথবা যে পরিমাণ এফোর্ট দেওয়া উচিত সেই পরিমাণ এফোর্ট তারা দেয় না। তারা কি করে, তারা চিন্তা করে যে ভাই, সবার আগে আমাকে নিউজটা পাবলিশ করতে হবে, Yes. তাই না? দে দে ওয়ান্ট টু Yes. বি দ্য ফার্স্ট মিডিয়া আউটলেট টু পাবলিশ দ্যাট পার্টিকুলার নিউজ। তারা মানে ফার্স্ট অন দ্য লাইন, তারা সবার আগে হচ্ছে নিউজটা পাবলিশ করতে চায়। এই জন্য এটা কি একটা কম্পিটিশন হয় না ভাই, একটা অসুস্থ কম্পিটিশন হয় না নিউজ নিউজ ইয়াগুলোর মধ্যে, হ্যাঁ, অসুস্থ যে কম্পিটিশন হয়। কে কার আগে হচ্ছে নিউজ দিতে পারবে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবগুলো নিউজ চলে যায়, সবাই সবার মতন করে নিউজ দেওয়ার চেষ্টা করে, সিক কম্পিটিশন চলে। এই কারণে নিউজটা কি ট্রু অর ফলস, এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এটা চেক করার তাদের সময় হয় না। এটাই তো নাকি? ইয়েস। ভাই, আমরা কি করলাম দেখেন তো, আমাদের আইডিয়া জেনারেশন শেষ, কিন্তু অ্যান্সার প্ল্যানিং শেষ। এই যে দেখেন, সোহান ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু ভাইয়া প্ল্যানিং শেষ হয়ে গেছে না? অলমোস্ট, আই থিঙ্ক অলমোস্ট ফিনিশড। অলমোস্ট ফুললি ফিনিশড। আচ্ছা, দেখেন, আমরা কি আচ্ছা, চারটা আচ্ছা, কাজই আচ্ছা। করছি না ভাইয়া? যে কোয়েশ্চেনটা পড়ছি, হ্যাঁ, হ্যাঁ। টপিকটা বুঝছি, যে কোয়েশ্চেনটা আজকে হুম, হুম। অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা চুজ করলাম যে আজকে আমরা অ্যাগ্রি করতেছি।
তো যদি অ্যাগ্রি করি যে আমি মনে করি যে হ্যাঁ, আসলে নিউজ পেপার ফেক নিউজ ছড়ায়, কেন? নিশ্চয়ই কারণ আছে। আমার খালি দুইটা কারণ লাগবে। হ্যাঁ। আমি এখানে ওয়ান রিজন লিখছি কোন দুঃখে, দুইটা কারণ লাগবে। টু টু রিজনস। তো ভাই দুইটা রিজন, আচ্ছা প্রথমটা কি? ইউ এবং দেখেন শোন ভাই, আপনার চিন্তা করতে কোনো কষ্ট হয়েছে? নো স্যার, নো যে নো। ভাই ওরা তো মানে কেন ফেক নিউজ ছড়ায়, কারণ ভাই ওরা নিউজ খুব একটা ভেরিফাই করে না সবসময়। একটা নিউজ আসা মাত্র সেটাকে পাবলিশ করে দেয়। এটা কি সত্যি না মিথ্যা, ঠিক না ভুল, এটার জন্য যে সময় দেওয়া উচিত, যে এফোর্ট দেওয়া উচিত, তারা এত চিন্তা ভাবনা করে না। তারা জাস্ট সবার আগে কম্পিটিশন করে নিউজটা পাবলিশ করার চেষ্টা করে, ব্যাস। তো ভাই বেশিরভাগ ক্ষেত্রে ভেরিফাই করা ছাড়া যদি নিউজ পাবলিশ করে, সেটা ফেক হওয়ার চান্স বেশি, তাই না? ভাইরাল হওয়ার নেশা থাকে, ভাইরাল হওয়ার ভাইরাল নেশায় হওয়ার দ্রুত ইয়া থাকে, পাবলিশ করে। ইয়া থাকে। আমরা বইটাও অ্যাড করতে পারি। আচ্ছা, সেকেন্ডটা কি? অনেক নিউজ পেপার দেখা যায় তারা মোটিভেটেড বাই সেলফ ইন্টারেস্ট। তারা কোনো পলিটিক্যাল এজেন্ডা, কোন একটা পলিটিক্যাল পার্টি অথবা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তো সেটার জন্য তারা ঘুষ নেয়, তারা এস্টাবলিশড। করাপ্ট হয়ে যায়, তারা রাইভালদেরকে ছোট করার জন্য ফেক নিউজ পাবলিশ করে। তো দুইটা মেইন রিজন আমরা বের করে ফেলছি। আচ্ছা, দেখেন তো আমরা কি বলছি। আইডিয়া জেনারেশন করব কোয়েশ্চেন টেস্ট থেকে। কোয়েশ্চেন টেস্ট থেকে আইডিয়া জেনারেশন করছি না? ওই যে রিজন গুলোকে আমি হ্যাঁ মেনশন হ্যাঁ। করছি না? এবং কয়টা মেইন আইডিয়া লাগবে আমার? দুইটা মেইন দুটা। আইডিয়া। তাহলে ভাইয়া এই যে আমি অ্যাগ্রি করলাম, তার পক্ষে কি দুইটা মেইন আইডিয়া আমি অলরেডি নোট করে ফেলছি না? হ্যাঁ হ্যাঁ। আমার কি আর কিছু করার আছে? আমার কিন্তু এসে হয়ে গেছে, এসে স্ট্রাকচার দাঁড়ায় গেছে, শেষ। এখন এটাই আমার এসে। হ্যাঁ, এসে যে লিখবো, যে ইনফরমেশন বা যে আইডিয়া গুলোর ভিত্তিতে লিখবো, সব কিন্তু বের হয়ে গেছে। এবং এই সোহান তো ভাই এই করে ফেলছেন দেখেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। জি। একটা জিনিস জানার ছিল এখানে আইডিয়ার ক্ষেত্রে, হ্যাঁ। মানে আইডিয়া কি সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে? সিকোয়েন্স বলতে যেমন ভাইয়া? এই যে পাবলিশ, তারা ভেরিফিকেশন ছাড়া পাবলিশ করে। আর একটা লিখলাম হচ্ছে মোটিভেট বাই সেলফ ইন্টারেস্ট, মানে না আইডিয়া না, যে এটা কোনো তো একটা দুইটা আগে পরে ভিন্ন জিনিস। লেখা যাবে। দুইটা ভিন্ন জিনিস, আপনি যেভাবে চান। আপনার মাথায় প্রথমে আসছে ভেরিফিকেশন, তাই আমি প্রথমে লিখছি আইডিয়া ওয়ান। পরে আসছে মোটিভেটেড বাই সেলফ ইন্টারেস্ট, ওটা আমরা পরে দিছি। ওটা সমস্যা নেই, ওটা আমি আগে পিছিয়ে করতে পারবো না, অসুবিধা। ওকে ওকে। ওটা সমস্যা নেই। বাট দুইটা আইডিয়া, এবং প্রত্যেকটা আইডিয়া আপনি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারবেন। তো ভাই আমার কিন্তু অ্যান্সার প্ল্যানিং শেষ। ওই যে 5 থেকে 10 মিনিটের কাজ কিন্তু শেষ। আমরা কত মিনিটে করছি? 10 মিনিট, 5 মিনিট লাগছে আমাদের। অলমোস্ট 2 মিনিটস, আই পাঁচ থিঙ্ক মিনিটের কম ওয়ান সময় মিনিট টু করে মিনিট ফেলছি না? হ্যাঁ। 5 মিনিটের অনেক কমে আমরা করে ফেলছি, আলহামদুলিল্লাহ। এইটাই আমরা এক্সামের সময় করবো। জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করবো, চট 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 চট, যা চিন্তা করছি এটা অ্যাটলিস্ট লিখতে হবে। মনে রাখবেন, আপনাদের যাতে অ্যাটলিস্ট মাথায় যে আইডিয়াটা আসে, সেটা যেন আপনারা ইংলিশে লিখতে পারেন, এতটুক যাতে আপনাদের এবিলিটি থাকে। আমি তো আইএলস এ আপনাদেরকে এক একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ আমরা শিখবো, আমরা প্রিপেয়ার করব। বাট এখানে কিন্তু আমি আপনাদের সেন্টেন্স কনস্ট্রাকশন শিখাইতেছি, মানে সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য হচ্ছে আমাদের বেসিক ক্লাস। গ্রামারের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কমপ্লেক্স ইয়েস। সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাস। কেউ আবার এক্সপেক্ট করেন না যে আমি এখানে এই জিনিসটা শিখাইতে পারবো। আমি তো কিছু অল্প বিস্তর দুই একটা গ্রামারের টপিক আসতে পারে, বাট আমাদের মেইন কাজ হচ্ছে আমার কোয়েশ্চেনটা ভালোভাবে অ্যান্সার করা, যাতে আমি এখানে অ্যাটলিস্ট একটা ব্যান্ড 8 অ্যান্সার। যেহেতু আমার রাইটিং এর ব্যান্ড 8, সো ইট ইজ সেফ টু সে দ্যাট আই উইল বি এবল টু হেল্প ইউ টু অ্যাচিভ আ ব্যান্ড 8 ইন ইউর এক্সামস অ্যাজ ওয়েল, ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার প্ল্যানিং কিন্তু শেষ। এইবার প্ল্যানিং শেষে আমাদের কি কাজ? দুইটা পার্ট না? 5 থেকে 10 মিনিট হচ্ছে প্ল্যানিং, আর পরে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড রিভিশন। তাহলে আমরা দেখি তো ভাই, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড রিভিশনের জন্য আমার সময় কতক্ষণ? ফ্রি হ্যান্ড রাইটিং এবং রিভিশনের জন্য আমার সময় হচ্ছে 30 to 35 মিনিটস। আচ্ছা, তাহলে 30 থেকে 35 মিনিটের কাজ এখন শুরু হচ্ছে, এইবার শুরু হচ্ছে। আচ্ছা, আমি যে একটা এসে লিখবো, এই এসেটা কখনো কি এক প্যারাগ্রাফে হয় নাকি কয়েকটা প্যারাগ্রাফ থাকে? বলেন তো, ছোটকালে যখন এসে লিখছেন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, র্যান্ডমলি পসিবল? র্যান্ডমলি, হ্যাঁ হ্যাঁ, দুইটা আইডিয়া আপনি আপনার মতন করে লিখতে পারেন, সমস্যা নেই।
এটা কি ফার্স্ট নোট করে নিব কোয়েশ্চেনে? হ্যাঁ, আইডিয়া গুলা কোয়েশ্চেনের উপর নোট করে ফেলবেন। আপনার যে আইডিয়া, এই যে আমি আইডিয়া গুলো লিখছি না, পরীক্ষার সময় এটা আমি কোয়েশ্চেনের উপর লিখি। এটা কিন্তু অ্যান্সার শিটে লিখবেন না, কারণ এটা কিন্তু অ্যান্সার হিসেবে কাউন্ট হবে না। আপনি এটা কোয়েশ্চেনের উপর রাফ করে ফেলবেন। 4 প্যারাগ্রাফস, ভেরি গুড। সেভারেল প্যারাগ্রাফস, ভালো বলছেন। সেভারেল যেহেতু এসে, আমাদের যে এসে সেটা অলওয়েজ 4 প্যারাগ্রাফস হবে। 4টা প্যারাগ্রাফে আমাদের এসে হবে। 4টা প্যারাগ্রাফে কমও না, 4-এর বেশিও না। এক্স্যাক্টলি 4 প্যারাগ্রাফস। ঠিক আছে, তাহলে আমাদের রাইটিং টাস্ক টু এর যে এসে, সেটা সবসময় 4টা প্যারাগ্রাফে লিখবো আমরা। এবং আমাদের কত ওয়ার্ড লিখতে হবে? মিনিমাম 250 ওয়ার্ডস, অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস লিখতে হবে। 250 ওয়ার্ডের চেয়ে বেশিও লিখতে পারি, সমস্যা নেই, বাট খুব বেশি লেখার দরকার নেই। 250 ওয়ার্ডস লিখলে না, খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এইবার আসি আমার এসে স্ট্রাকচার কি। আমি যে 4টা প্যারাগ্রাফ লিখবো, এই 4টা প্যারাগ্রাফ কি কি? 4টা প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে আমি টপিকটাকে ইন্ট্রোডিউস করি। সেকেন্ডটা বডি প্যারাগ্রাফ 1। থার্ড বডি প্যারাগ্রাফ 2। এই দুইটা বডি প্যারাগ্রাফে আমরা দুইটা মেজর আইডিয়াকে এক্সপ্লেইন করি। মনে আছে আমাদের দুইটা আইডিয়া? একটা আইডিয়া হচ্ছে এটা, আরেকটা আইডিয়া হচ্ছে এটা। তাহলে আইডিয়া 1 আমি ডিসকাস করলাম বডি প্যারাগ্রাফ 1-এ, আইডিয়া 2 কে আমি ডিসকাস করলাম বডি প্যারাগ্রাফ 2-তে। সুন্দর। আর ফাইনালি কনক্লুশন। শেষ। ক্লিয়ার সবাই? 4টা প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে, মাঝখানে দুইটা বডি প্যারাগ্রাফ, বডি প্যারা 1, বডি প্যারা 2, যেখানে আমরা দুইটা মেইন আইডিয়া ডিসকাস করব। ফাইনালি কনক্লুশন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকে আমাদের প্রথম এসেটা কি? আজকে প্রথম এসেটা হচ্ছে এই টাইপটা। আমরা আজকে টাইপ 1 নিয়ে কাজ করতেছি। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? আমি কি অ্যাগ্রি করবো নাকি ডিসঅ্যাগ্রি করবো? তা আমাকে কি করতে হবে? চুজ ওয়ান সাইড অনলি। যখনই অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি করতে বলবে, আমি জাস্ট একটা সাইড চুজ করতে পারবো। আমি কিন্তু দুইটা সাইড নিয়ে কথা বলতে পারবো না। যে কোনো একটা সাইড। হয় অ্যাগ্রি করব, যদি আমি অ্যাগ্রি করি তাহলে অ্যাগ্রিমেন্টের পক্ষে দুইটা রিজন দিব, যেটা আজকে আমরা দিছি। আর যদি আজকে আমরা ডিসঅ্যাগ্রি করতাম, তাহলে ডিসঅ্যাগ্রিমেন্টের পক্ষে আমি দুইটা রিজন দিব। তো আমি যে সাইডটা চুজ করব, তার পক্ষে আমি দুইটা রিজন দিব। এটা হচ্ছে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি এর মেইন থিম, যে আমাকে যে কোনো একটা সাইড চুজ করতে হবে। যে সাইডটা আমি চুজ করলাম, তার পক্ষে আমি দুইটা রিজন দিব। এটা ক্লিয়ার সবার কাছে? তো আজকে আমরা সেইভাবেই অ্যান্সার মানে প্ল্যানিং করছি। যখন অ্যান্সার প্ল্যানিং করছি 5 থেকে 10 মিনিটে, আমরা ওই যে কোয়েশ্চেনটা ছিল অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি, আমরা বললাম যে আমরা অ্যাগ্রি করতেছি। কেন অ্যাগ্রি করতেছি? দুইটা কারণ আমরা মেনশন করে দিছি। আমাদের ডিসঅ্যাগ্রি নিয়ে কিচ্ছু বলতে হবে না। আর যদি আমরা ডিসঅ্যাগ্রি করতাম, তাহলে আমরা ডিসঅ্যাগ্রিমেন্টের পক্ষে দুইটা রিজন দিতাম, তখন আবার অ্যাগ্রিমেন্ট নিয়ে কোনো কিছু বলা লাগতো না। সবাই ক্লিয়ার তো? এটা আজকে আমরা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসেটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। নাইস, ভেরি গুড। তাহলে শুরু করবো এসে। আইডিয়া তো জেনারেশন করা আছেই, এসে শুরু করব। এই কোয়েশ্চেনটা আসছে লাস্ট উইক শনিবার পরীক্ষায়, এটা আসছে। তা আমি তাহলে আপনাদের আরেকটা ওয়ার্ড ফাইল শেয়ার করতেছি। এখন পর্যন্ত যা কিছু আপনারা এখান থেকে দেখলেন, এই পর্যন্ত রাইটিং টাস্ক 2 এসে সবকিছু ক্লিয়ার তো না? আপনাদের কোনো মানে ইয়া তো নাই, কনফিউশন তো নাই? কোনো প্রশ্ন, কোনো কনফিউশন কিছু থাকলে আমাকে বলবেন, চুপ করে থাকেন না। কারণ আমি কোয়েশ্চেন নিতে ভালোবাসি। আলটিমেটলি আপনারা যদি একটা জিনিস শিখেন, ভালো মতন শিখেন, যাতে আপনারা এইটা নিয়ে আর কখনো কোনো কনফিউশন না থাকে, আর কখনো আপনাকে এটা নিয়ে সেকেন্ড কোনো ইয়া চিন্তা করতে না হয়। আপনার কমপ্লিট লার্নিং একটা ক্লাসে হয়ে যাবে। আপনার যদি আরো বোনাস ক্লাস লাগে, আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখান থেকে অনেক বোনাস ক্লাস পাবেন ইনশাল্লাহ।
একই টপিকে, ধরেন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অল থিংস আর ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে লেখা শুরু করতেছে ভাই। তো লেখার জন্য আমার কি লাগবে? আমার স্ট্রাকচার লাগবে, একটু স্ট্রাকচারটা নিয়ে আসি। যে ভাই, আমি যে লিখবো, আমার লেখার স্ট্রাকচারটা, লেখার তো একটা স্ট্রাকচার আছে না? একটা মিনিট টাইম দিবেন। আহ, দেখতে পাচ্ছেন তো না স্ট্রাকচারটা? রাইটিং কোয়েশ্চেন রিপিট হয় এবং সিমিলার কোয়েশ্চেন আসে। ধরেন কখনো কখনো রিপিট হয়, কখনো আবার এটার কাছাকাছি একটা রেলেভেন্ট মানে রিলেটেড একটা কোয়েশ্চেন চলে আসে। চলেন আমরা দেখি। তো ভাই, ইন্ট্রোডাকশন, প্রথম আমার প্যারাগ্রাফটা কি? সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমরা কি লিখি? টপিক স্টেটমেন্ট। আমাদের আজকের যে টপিক, সেই টপিকটা নিয়ে আমি আমার নর্মাল একটা স্টেটমেন্ট দিতে পারি, একটা নর্মাল স্টেটমেন্ট, যে আমি এই টপিকটা নিয়ে কি মনে করি সেটা আমি লিখতে পারি। তার সাথে যে কোয়েশ্চেন, টপিকের যে সিচুয়েশনটা আছে, এই পুরো লাইনটাকে, এই কোয়েশ্চেনের লাইনটাকে আমি প্যারাফ্রেজ করতে পারি। প্যারাফ্রেজ করা মানে আমার ওয়েতে চেঞ্জ করে বলা। অর্থ একই, সেম মিনিং, বাট ডিফারেন্ট এক্সপ্রেশন। একই কথা, বাট কয়েকটা শব্দ চেঞ্জ হবে, কথার মানে এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, বাট কথা একই। তাহলে সবার আগে টপিক স্টেটমেন্ট, তার সাথে কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করা, তার সাথে এই যে কোয়েশ্চেন টাস্ক আছে, আজকে আমাকে জিজ্ঞেস করছে অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি, এই কোয়েশ্চেন টাস্কটা ক্লিয়ারলি অ্যান্সার করা। ক্লিয়ারলি অ্যান্সার করা মানে আমি বলে দিব যে আমি কি অ্যাগ্রি করতেছি নাকি ডিসঅ্যাগ্রি করতেছি, এবং অ্যাগ্রি করলে কেন করতেছি। ঠিক আছে? আমি যদি অ্যাগ্রি করি, এই যে মেইন দুইটা রিজন, সেই দুইটা রিজন আমি বলে দিব। তো আমরা লিখে ফেলি, লিখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমি শুরু করতেছি। ইন্ট্রোডাকশন। তো কি বলতে পারি? নিউজ পেপার্স, তাই না? নিউজ পেপার্স আর দ্য ফোরফ্রন্ট অফ মেইন স্ট্রিম মিডিয়া আউটলেটস। একটা সিম্পল একটা লাইন দিলাম যে ভাই, আমাদের যত মেইন স্ট্রিম মানে হচ্ছে মূলধারা, আমাদের যত মূলধারার মিডিয়া আউটলেট আছে, তার একদম সম্মুখ ভাগে, ফোর ফ্রন্ট মানে হচ্ছে সামনের দিকে, সামনের কাতারে, সম্মুখ ভাগে আছে হচ্ছে নিউজ পেপার্স। তাই না? নিউজ পেপার তো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া আউটলেটের একটা প্রধান প্রচার মাধ্যম, তাই না? নিউজ পেপার্স আর দ্য ফোর ফ্রন্ট অফ মেইন স্ট্রিম মিডিয়া আউটলেটস। আমাদের যতগুলা মেইন স্ট্রিম মিডিয়া আউটলেট আছে, তাদের একদম ফোর ফ্রন্টে আছে নিউজ পেপার্স। এইবার টপিক স্টেটমেন্ট শেষ, এবার কি লিখবো? আমার কোয়েশ্চেনের কথাটাকে আমি প্যারাফ্রেজ করে দিই। আচ্ছা, কোয়েশ্চেনের কথাটা কি? নিউজ পেপার্স আর রেসপন্সিবল ফর স্প্রেডিং আ লট অফ ফেক নিউজ দিস ডেজ। However, these newspapers publish countless misinformation, অথবা কাউন্টলেস, কাউন্টলেস না বলে একটা ডিফারেন্ট ভাবে বলি। এই নিউজ পেপার্স পাবলিশ a great deal of misinformation and false news। শেষ। তো যদিও নিউজ পেপার মিডিয়া আউটলেট, মেইন স্ট্রিম মিডিয়া আউটলেটের ফোর ফ্রন্ট, তারপরও দিজ নিউজ পেপার, এই নিউজ পেপার গুলা পাবলিশ করতেছে আ গ্রেট ডিল অফ মিস ইনফরমেশন অ্যান্ড ফলস নিউজ, অনেক অনেক ভুল তথ্য এবং অপসংবাদ পাবলিশ করতেছে। দিস ডেজ বলছে না, আমরা এটাকে বলি নাওয়া ডেজ। নাওয়া ডেজ মানে হচ্ছে এখনকার দিনে। তাহলে ঠিক আছে না কথাটা মোটামুটি? The newspapers are responsible for spreading a lot of fake news.
Newspapers publish a great deal of misinformation and false news. নিউজ গুলো পাবলিশ করতেছে অনেক পরিমাণ মিসইনফরমেশন এবং ফলস নিউজ দিস ডেইজ নাওয়াডেইজ। ঠিক আছে না? আমরা মোটামুটি একটা সুন্দর প্যারাফ্রেজিং করার চেষ্টা করছি। মেইন কালপ্রিট, কালপ্রিট মানে হচ্ছে আবার ধরেন এটা কি বলে, কালপ্রিটের বাংলা কি? কালপ্রিট তো কালপ্রিটই সুন্দর লাগে। কালপ্রিট মানে হচ্ছে ধরেন, মানে কালপ্রিটের বাংলা কি আসলে? কুলাঙ্গার নাকি? মানে বদ, দুষ্ট, তারাই হচ্ছে সব উল্টাপাল্টা নিউজ পাতি ছাপায়। আচ্ছা, পরেরটা আসি, লাস্ট। এখন দেখেন কাজ কি। ইন্ট্রোডাকশনের লাস্ট পার্টটা কি বলছে? অ্যান্সার কোয়েশ্চেন টাস্ক। কোয়েশ্চেন টাস্ক আমাকে কি বলছে? অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি? আই পার্সোনালি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। আমি একদম ক্লিয়ার বলে দিছি যে আমি স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করি। কেন? ওয়াই? বিকজ মোস্ট অফ দিস পেপার্স পাবলিশ নিউজ উইদাউট ইভেন ভেরিফাইং। বেশিরভাগ পেপার নিউজ পাবলিশ করে কোনো রকম ভেরিফাই করা ছাড়া। And sometimes this false news is motivated by corrupt self interests. শেষ। আমি জাস্ট মেইন দুইটা আইডিয়াকে একদম বড় মানে মেইন রিজনটা বলে দিছি যে ভাই দেখেন, আমি ফার্স্টে কোয়েশ্চেনটা আজকে অ্যান্সার করছি। আই পার্সোনালি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। আমি এই স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করি। কেন? দুইটা রিজন। মোস্ট অফ দিস পেপার্স পাবলিশ নিউজ উইদাউট ইভেন ভেরিফাইং। এটাকে ভেরিফাই করা ছাড়াই তারা নিউজ পাবলিশ করে বসে থাকে। এন্ড সামটাইমস, মাঝে মাঝে, দিস ফলস নিউজ ইজ মোটিভেটেড বাই করাপ্ট সেলফ ইন্টারেস্ট। এই ধরনের মিথ্যা নিউজ তাদের দুর্নীতি পরায়ণ করাপ্ট সেলফ ইন্টারেস্টের মাধ্যমে মোটিভেটেড হয়। তাদের অন্য কোনো স্বার্থ থাকে, অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য তারা এই ধরনের নিউজ ছাপে। ব্যাস ক্লিয়ার সবাই ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখছি? টপিক স্টেটমেন্ট, কোয়েশ্চেন প্যারাফ্রেজিং মানে টপিকটা, আর হচ্ছে ফাইনালি আমার আমার কোয়েশ্চেনটা আছে। ব্যাস ক্লিয়ার, শেষ। ইন্ট্রোডাকশন শেষ কিন্তু, আর কিছু লিখতে হবে না। আসেন, বডি প্যারাগ্রাফ 1। একটা সুন্দর কথা বলতে পারেন, দেখবেন আপনাদের কিন্তু রিসোর্স ব্যাংক, আইএলস রিসোর্স ব্যাংকে একটা সুন্দর লিঙ্কিং ওয়ার্ডের পিডিএফ আছে। ওই লিঙ্কিং ওয়ার্ডের পিডিএফ এ কি কি লিঙ্কিং ওয়ার্ড, কানেক্টর ইউজ করতে পারবেন সবকিছু দেওয়া আছে। ওখান থেকে সুন্দর করে পড়ে নিবে। টু বিগিন উইথ, শুরু করতে গিয়ে, মেনি নিউজ আউটলেটস, তারা কি করে? আর ইন সিক কম্পিটিশন উইথ ওয়ান অ্যানাদার। অনেক নিউজ আউটলেট একে অপরের সাথে, এক একটা নিউজ পত্রিকা একে অপরের সাথে একটা সিক কম্পিটিশনে লিপ্ত। টু পাবলিশ এই নিউজ অ্যাজ ফাস্ট অ্যাজ দে ক্যান। যত তাড়াতাড়ি সম্ভব তারা খালি একটা নিউজ পাবলিশ করার জন্য সিক কম্পিটিশনে আছে। দে ডু নট ইভেন কেয়ার, তারা এমনকি কেয়ারও করে না, টু চেক অ্যান্ড ভেরিফাই whether the news is actually valid or not। এই নিউজটা কি ভ্যালিড নাকি না সেটা দেখার জন্য তারা মানে একটু ইয়াও করে না, তারা কেয়ারও করে না। তাহলে ক্লিয়ার করি, দে ডু নট ইভেন কেয়ার টু স্পেন্ড টাইম অ্যান্ড এফোর্ট। তারা একটু সময় দেন, একটু এফোর্ট দেন টু চেক অ্যান্ড ভেরিফাই ওয়েদার দ্য নিউজ ইজ অ্যাকচুয়ালি ভ্যালিড অর নট। নিউজটা কি ভ্যালিড নাকি না সেটা দেখার জন্য তারা একটু সময়ও দেন। অ্যাজ এ রেজাল্ট, অফেন টাইমস, প্রায় সময়,
their reports are based on rumors or half lies. তাদের যে রিপোর্ট, নিউজ রিপোর্ট, সেগুলো কিসের উপর ভিত্তি করে হয়? Their news reports are based on rumors or half lies, অর্ধেক মিথ্যা অথবা রিউমার উপর ভিত্তি করে হয়, which misguides the general masses and creates unwanted confusion and disbelief. আচ্ছা, তো এই যখন তারা একটা রিউমার, একটা গুজব অথবা মিথ্যা সত্যের উপর ভিত্তি করে নিউজ রিপোর্ট পাবলিশ করে, তখন জেনারেল ম্যাস মানে আম জনতা এখান থেকে মিসগাইড হয়, এবং এখান থেকে আনওয়ান্টেড কনফিউশন, এমন একটা কনফিউশন এবং অবিশ্বাস তৈরি হয় যেটা আসলে কেউই চায় না। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমরা আইডিয়া 1 কে তো এক্সপ্লেইন করলাম, তাই না? আইডিয়া 1 কে আমরা এক্সপ্লেইন করলাম, তার সাথে সব সময় একটা আইডিয়া তখন খুব সুন্দর হয় যদি তার সাথে আমরা একটা রেলেভেন্ট এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স দিই। এক্সপিরিয়েন্স হচ্ছে আমার রিয়েল লাইফ থেকে দিচ্ছি, এক্সাম্পল হচ্ছে যেটা আমি হয়তো কোথাও দেখছি, কোথাও শুনছি। তো ভাই, এই জিনিসটা ক্যান বি ইদার ট্রু, এটা সত্যিও হইতে পারে, অর ক্রিয়েটিভ, আপনি বানায় দিতে পারেন। যে কোনো এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স আপনি সত্য দিতে পারেন, আপনি বানায় দিতে পারেন। আইএলসে এটা চেক করবে না, আইএলসে চেক করবে না যে আপনি কি আসলে সত্য নিউজ দিচ্ছেন নাকি মিথ্যা নিউজ দিচ্ছেন। ওরা জাস্ট দেখবে যে ভাই আপনার এক্সাম্পলটা কি, আপনার আইডিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আমি যেমন বললাম, ফর এক্সাম্পল, United Nations survey found out that 50% of all news today is based on rumors and viral stories on social media. দেখেন, আমি কি বলছি, যে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ একটা জরিপ চালিয়েছে, একটা সার্ভে করছে, এবং তারা বের করছে যে আজকের দিনের 50% নিউজ, সকল নিউজের 50% নিউজ হচ্ছে রিউমার এবং সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল স্টোরি আছে সেটার উপর ভিত্তি করে আসে। এটা কি ইউনাইটেড নেশনস আসলে বের করছে? এমন কোনো ইয়া কি আছে, তথ্য আছে? না। বাট এটা কি আমার আইডিয়াটাকে সাপোর্ট করে? আমি যে আইডিয়াটা দিছি সেটাকে সাপোর্ট করতেছে? আমি যে এতক্ষণ বললাম যে হ্যাঁ, নিউজ মিডিয়া গুলা মিথ্যা নিউজ প্রকাশ করতেছে, সেখান থেকে মানুষ কনফিউজ হচ্ছে, হ্যাঁ, এই এক্সাম্পলটা আমার আইডিয়াকে সাপোর্ট করে। যেহেতু আইডিয়াকে সাপোর্ট করে, এটা একটা পারফেক্ট এক্সাম্পল, ডান। আর কিচ্ছু লাগে, এটা রেলেভেন্ট এক্সাম্পল, একটা খুব মানে ফাইন এক্সাম্পল, ডান। আমার ইয়া শেষ, প্যারাগ্রাফ ফন্ট শেষ। আমার কত ওয়ার্ড হয়েছে এই পর্যন্ত? আমার 139 ওয়ার্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আমি বডি প্যারাগ্রাফ 2, সেটা কি? আইডিয়া 2, যে অনেকে সেলফ ইন্টারেস্ট থাকে। মুভিং অন, আমি সামনে আগাই। মেনি নিউজ portals are owned by political parties and large business groups. These powerful একটা সুন্দর শব্দ দিয়ে, এন্টিটিস, এন্টিটি মানে সত্তা। এই যে একটা পলিটিক্যাল পার্টি অথবা একটা বড় বিজনেস গ্রুপ, এই যে ক্ষমতাশালী এন্টিটি গুলো আছে, সত্তা গুলো আছে, often influence their news media and publish reports in their own favor, and sometimes to humiliate their rivals.
আচ্ছা, এই যে বড় বড় পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি বা বিজনেস গ্রুপ, এই পাওয়ারফুল এন্টিটি গুলা, তারা তাদের নিউজ মিডিয়াকে ইনফ্লুয়েন্স করে এবং এমন এমন রিপোর্ট পাবলিশ করে যেটা তাদের নিজেদের ফেভারে হয়, তাদের নিজেদের স্বার্থে হয়, এবং মাঝে মাঝে তাদের রাইভালদেরকে ছোট করার জন্য। Thus, when news is fueled by self-interests and corrupt intentions, যখন নিউজের পিছনে জ্বালানি হিসেবে কাজ করতেছে আত্মস্বার্থ সিদ্ধি এবং দুর্নীতিগ্রস্ত মানে করাপ্ট ইন্টেনশনস, তখন কি হয়? দ্য অথেন্টিসিটি অফ দিস of these news outlets diminish. এই নিউজ আউটলেট গুলার যে জেনুইন, এটা যে আসলে মানে সত্যি, এটা যে একটা অথেন্টিক, এটা যে মানে জেনুইন একটা নিউজ দিচ্ছে, তাদের অথেন্টিসিটি, তাদের গ্রহণযোগ্যতা, তাদের সত্যর যে সত্যতা, সেটা আস্তে আস্তে কমে যায়, ঠিক না? তো এটার একটা দিই আমরা, ইন মাই ওন এক্সপিরিয়েন্স, অলমোস্ট all the major news media are owned by political parties. আমাদের দেশে বেশিরভাগ নিউজ মিডিয়া, এটা ওনার কারা? পলিটিক্যাল পার্টিস, হু এক্সপ্লয়েট, যারা এটাকে মিস ইউজ করতেছে, দ্য পাওয়ার অফ মিডিয়া টু স্প্রেড প্রোপাগ্যান্ডা। তারা তাদের প্রোপাগ্যান্ডা, তাদের ষড়যন্ত্র, অ্যান্ড vilify their competitors. তো বেশিরভাগ পলিটিক্যাল পার্টি এই মিডিয়ার পাওয়ারকে এক্সপ্লয়েট করে, অপব্যবহার করে, টু স্প্রেড প্রোপাগ্যান্ডা। তারা তাদের নিজস্ব যে এজেন্ডা আছে এটাকে প্রচার করে, এবং তাদের যে কম্পিটিটর, তাদের যে প্রতিদ্বন্দ্বী, তাদেরকে আহ এটা কি বলে, ভিলিফাই করে, মানে ভিলেন বানায়। বাংলায় কি আসে? তাদের চরিত্র হনন করে, তাদেরকে ছোট করে, তাদেরকে খারাপ বানায়, তাদের কম্পিটিটরদেরকে খারাপ বানায়। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ঠিক আছে? আমার এস তাহলে কতক্ষণ এই পর্যন্ত? 219 ওয়ার্ড হয়ে গেছে, আর একটু লিখলেই আমার শেষ। আন্ডার এস্টিমেট এক্সাক্ট, সুন্দর একটা। তো দেখেন, আমরা যেটা করলাম এতক্ষণ ধরে, যে ভাই আসলেই তো দেখতে পাচ্ছি মানে এটা তো সত্যি। আমি একটা এক্সাম্পল দিছি, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স দিছি, এবার আমি কনক্লুশন আসি। ইন কনক্লুশন, নিউজ মিডিয়া আর দ্য হার্ট অফ এনি সোশ্যাল অ্যান্ড আচ্ছা অফ এনি সোশ্যাল, কি বলতে পারি এটা, সামাজিক, অফ এনি সোসাইটি, শেষ, সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন। নিউজ মিডিয়া একটা সুন্দর শব্দ দিই, আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল, এটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, অফ এনি সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন ইন মডার্ন টাইমস। আধুনিক যুগে যে কোনো সমাজ এবং সভ্যতার একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নিউজ মিডিয়া। Therefore, this media and news অথবা therefore news media portals should act responsibly for the greater good of mankind
by monitoring and ensuring the authenticity of their authenticity of their published news in order for a stable and truthful information flow within the world. ব্যাস, আমি বললাম কনক্লুশনে, নিউজ মিডিয়া আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন ইন মডার্ন টাইমস। আধুনিক যুগে যে কোনো সভ্যতা এবং সমাজের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নিউজ মিডিয়া। দেয়ারফোর নিউজ মিডিয়া পোর্টালস শুড অ্যাক্ট রেসপন্সিভলি। তাদেরকে দায়িত্বশীলভাবে কাজ করা উচিত। ফর দ্য গ্রেটার গুড অফ ম্যানকাইন্ড, মানব জাতির বৃহত্তর কল্যাণ অথবা ভালোর জন্য। বাই মনিটরিং অ্যান্ড এনশিওরিং দ্য অথেন্টিসিটি অফ দেয়ার পাবলিশ নিউজ, তাদের যে পাবলিশ করা নিউজ সেটার অথেন্টিসিটি মনিটর করতে হবে। তারা চেক করবে এবং সেটাকে এনশিওর করবে যে হ্যাঁ, আমাদের পাবলিশ করা নিউজটা আসলেই অথেন্টিক। ইন অর্ডার ফর এ স্টেবল অ্যান্ড ট্রুথফুল ইনফরমেশন ফ্লো উইদিন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর ভিতর যাতে একটা সুন্দর, একটা স্টেবল এবং ট্রুথফুল ইনফরমেশন ফ্লো হয়, ইনফরমেশনের আদান প্রদানটা যাতে সত্য হয় এবং স্টেবল হয় এই পুরো পৃথিবী জুড়ে। উইদিন তাহলে এক বলি অ্যাক্রস দিস পৃথিবী জুড়ে। ব্যাস, এই হচ্ছে আমার একটা এসে। টপিক থেকে শুরু করে সবকিছু আপনাদের জন্য পড়া আছে। আশা করি আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। ক্লিয়ার? আমি এসেটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই এসে এর পুরো আমি কিন্তু একদম আইডিয়া জেনারেশন থেকে শুরু করে, টপিক থেকে শুরু করে পুরা লিখে পুরাটা একদম করে দিচ্ছি আপনাদের জন্য। দেখেন, পুরোটা আপনাদের জন্য আমি করে দিছি। আমি তাহলে এই আইডিয়া জেনারেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পুরোটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার কত ওয়ার্ড হয়েছে ফাইনালি? আমার হয়েছে হচ্ছে এইখান থেকে 271 ওয়ার্ডস। দেখছেন আমাদের কিন্তু লিখতে কতক্ষণ, আমার মনে হয় 20 মিনিট লাগছে লিখতে, আলহামদুলিল্লাহ। বা ইডিয়মস নট এসেনশিয়াল। আপনি কলোকেশন আছে, আমাদের একটা কলোকেশনের লিস্ট আছে, চাইলে কলোকেশন লিস্ট থেকে জিনিসপাতি করতে পারেন। ক্লাসটা কালকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ কালকে দিতে বলুন। যেহেতু রিকোয়েস্ট করছেন আমি কালকে এটা দিয়ে দিতে বলুন। আপনারা কি জিনিসটা বুঝছেন আমরা কিভাবে রাইটিং টাস্ক টু লিখি এবং কত সহজ, কত সুন্দর, কত ন্যাচারাল, কত ইজি? যেখানে কিনা আমি দেখছি রাইটিং টাস্ক টু নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন। প্লিজ আল্লাহর ওয়াস্তে যদি আমার ক্লাস দেখেন আর ডানে বামে তাকায়েন না। যদি আইএলটিএস রাইটিং এ ব্যান্ড 8 পাইতে চান, সহজে পাইতে চান, ইজিলি আইডিয়া জেনারেট করতে চান এবং অ্যান্সারটা লিখতে চান, একটা একটা সিস্টেমে থাকেন। এক একজন টিচারের এক একটা সিস্টেম আছে। আমার একটা খুব ইজি সিস্টেম আছে। যদি এটা আপনাদের কাছে সহজ লাগে এটা ফলো করেন আর ডানে বামে তাকায়েন না, কারোর সাথে কম্পেয়ার করুন, একটাতে থাকেন। যদি অন্য কারোটা ভাল লাগে সেটা দেখেন, এটা বাদ দেন। যদি এটা ভাল লাগে এটা দেখেন, বাকিগুলো বাদ। যে কোনো একটা ওয়েতে থাকবেন, কারণ এভরি টিচার হ্যাজ দেয়ার ওন ওয়ে, হ্যাজ দেয়ার ওন অ্যাপ্রোচ। আপনি সবগুলোর মধ্যে মানে ইয়া করতে চান না, তাহলে একদম গুবলেট পাকিয়ে ফেলবেন। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের রাইটিং টাস্ক টু আজকে আমরা প্রথম একটা ক্লাস করলাম। আশা করি আপনাদের সবার জন্য ক্লিয়ার।